আচ্ছা, আমার তো সাউন্ড দরকার। ও আচ্ছা। তুমি শুরু করতে পারো। ওকে, আমরা 2 মিনিট ওয়েট করবো। স্যারের সাথে সবাই একটু কথা বলতেছে। আমাদের কিন্তু এটা আজকে লাস্ট সেশন। এটা হলো সব থেকে ইন্টারেস্টিং বলা যেতে পারে, কারণ আমাদের হাতে যতগুলো স্মার্টফোন আছে মোটামুটি সবার কাছে আছে। তো আমরা চাইলে নিজেরাই access গ্রহ নক্ষত্র কিংবা যে কনস্টিটিউশন সহ যত কিছু আছে আমরা চেষ্টা করতে পারবো। তো একটু ফোকাস রাখা সবাই। আর আর যে জহিরুল ইসলাম আছে এ কিন্তু অনেক ভালো আসতে পারে। মানে বাংলাদেশের মধ্যে যদি গুটি কয়েক কোয়ালিটি থাকে তো তাদের মধ্যে একজন সে। তো আশা করা যায় পরে কিছু শিখতে পারবে। ভাই, যে আমি যাবো। ওরা যা, ওরা গিয়ে তুমিও গিয়ে দেখে চব্বিশ সব রেডি আছে।
এখানে আমি প্রায় তো বর্ষায় করেছে। বেশি ইন্টারেস্টিং অবজেক্ট আসলে অবজার্ভ করা যাবে না। আমরা বড় জোর মার্স অবজার্ভ করতে পারবো। তাই না জহির? হ্যাঁ, মানে বলতেছিলাম যে হচ্ছে ইন্টারেস্টিং অবজেক্ট আমরা আজকে রাতে কি দেখতে পারি। ভাইয়া বৃহস্পতি দেখা যাবে। বৃহস্পতি দেখা যাবে না, দেখো বৃহস্পতি বৃহস্পতি হরাইজনের নিচে চলে গেছে। বৃহস্পতি অলরেডি হরাইজনের কাছে চলে গেছে। তো কিন্তু এই ওরা দেখো, ঢাকা ও এই দেখো ঢাকার আকাশে তো প্রবলেম। বৃহস্পতির হচ্ছে এই যে ওরা তো জানে যে অল্টিটিউড অ্যাজিমুথ তো ওদেরকে শেখানো হয়েছে। বৃহস্পতির অলরেডি অল্টিটিউড হচ্ছে 7 ডিগ্রি। 7 ডিগ্রি মানে কত? অনেক নিচে না? এই সোজা 7 ডিগ্রি মানে অনেক নিচে। মিনিমাম কত ডিগ্রি হতে হয় অল্টিটিউড? আমি যদি একটা অবজেক্ট দেখতে চাই, মিনিমাম মিনিমাম ধরো যে হচ্ছে, দেখবা আগে থেকে দেখে নেবা স্টেলারিয়ামে তুমি আজ রাতে কোন অবজেক্টটা দেখতে চাচ্ছ। তুমি যদি দেখো যে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, তাহলে মোটামুটি ওটা তোমার ভিজিবল আকাশের মধ্যে আছে। আবার হরাইজনে তো অনেক সময় ইয়ে থাকে, বিল্ডিং থাকে, গাছপালা থাকে। ওকে, সো ফ্লোরটা আসলে এখন জহিরের। জহির, তুমি শুরু করো। প্রেজেন্ট হচ্ছে নয় থেকে এতক্ষণ পর্যন্ত আসলে এনার্জি থাকে না। তো অ্যাস্ট্রোফটোগ্রাফি কি কেউ কখনো করছে? কেউ? না, অ্যাস্ট্রোফটোগ্রাফি মানে হচ্ছে আমরা আকাশের কোনো ছবি বা তারার ছবি, মিল্কি গ্যালাক্সি বা যে কোনো ছবি করছে। কেউ করছে? আর কেউ? জানি তো অ্যাস্ট্রোফটোগ্রাফি কি। ফটোগ্রাফি কিন্তু বিভিন্ন কি আছে, বিভিন্ন type আছে। যেমন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, তারপর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি হয়। তারপর দেখা যায় অনেক হচ্ছে এই যে পোর্ট্রেট বা শুধুমাত্র মানুষের যে ফটোগ্রাফি গুলো করলে সেগুলো। তো এরকম একটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রো ফটোগ্রাফি। আর সাথে সাথে আমরা হচ্ছে লাইট পলিউশন নিয়ে এগুলো কথা বলবো। এছাড়া হচ্ছে আমরা স্টেলারিয়াম, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ বা ওয়েবেও আছে। যেটা হচ্ছে আমাদের অন্তত যারা শৌখিন যে অ্যাস্ট্রোনমি চর্চা করে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো কাজ করেন একটু। আর তো বুঝছো না। আচ্ছা একবার ইউ একবার ক্লিক করে নিন। ব্যাক করে দিন। আমরা এখানে দেখবো হচ্ছে অ্যাস্ট্রোফটোগ্রাফি কি আছে, তারপর হচ্ছে অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে আমাদের কি কি ইকুইপমেন্ট লাগে বা আমাদের ক্যামেরা সেটিং গুলো কি ভালো লাগে। তারপর হচ্ছে আমরা কিছু অ্যাস্ট্রোফটোগ্রাফি কিছু ক্যাটাগরি দেখবো। এছাড়াও আমরা অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন ইভেন্টস দেখবো। তারপর হচ্ছে আমরা অ্যাস্ট্রোফটোগ্রাফি করার জন্য যে আমাদের প্ল্যানিং দরকার সেই প্ল্যানিং গুলো হচ্ছে আমরা দেখবো। ওকে, সো হোয়াট ইজ অ্যাস্ট্রোফটোগ্রাফি? অ্যাস্ট্রোফটোগ্রাফি হচ্ছে যে আমাদের মহাকাশের যে কোনো বস্তু হতে পারে, সেলেস্টিয়াল অবজেক্ট হতে পারে, গ্যালাক্সি হতে পারে, বা আমাদের যে স্কাইয়ের মধ্যে কোটি কোটি তারা, এই যে আমরা একটু আগে বলছিলাম একটা গ্যালাক্সিতে 100 বিলিয়নের মতো কি থাকে, স্টার থাকে। তো অলমোস্ট সেখানে অনেকগুলো স্টার হচ্ছে কি আমরা হচ্ছে জাস্ট আমাদের মোবাইল ফোন বা আমাদের ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে কিন্তু আমরা ছবি তুলতে পারি। তো এখানে হচ্ছে বিভিন্ন কনস্টেলেশন থাকতে পারে, তারামণ্ডল। কেউ ওই যে প্রত্যাশাও একটা তারামণ্ডলের নাম বলছে, তার কি মনে আছে? ক্যাসিওপিয়া, যে জাতীয় শিল্পী। ঠিক আছে, তো এই তারামণ্ডলগুলো হচ্ছে আমরা তুলতে পারবো। তারপর হচ্ছে মিটিওর শাওয়ার, যে উল্কা বৃষ্টিগুলো হয় সেটা, মিল্কি ওয়ে গ্যালাক্সি, তারপর হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিও কিন্তু অ্যাস্ট্রোফটোগ্রাফি অর্থাৎ ফোনের মাধ্যমে বা ডিএসএলআর দিয়ে তোলা সম্ভব। ওকে, সো আমরা এখন হচ্ছে আমরা অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে যাব। তো যাওয়ার জন্য আমাদের অবশ্যই একটা প্ল্যান করা লাগবে। প্ল্যানের জন্য প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে আসলে যেখানে যাবো সেটা লাইট পলিউশনটা কেমন। লাইট পলিউশন কি? লাইট পলিউশন হচ্ছে যেমন আমরা আজকে কি করতেছি, আমরা কিন্তু একটা প্ল্যান আছে যে আমরা আজকে অবজারভেশন করবো। বাট এই মুহূর্তে যদি আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামে থাকতাম, আমাদের কিন্তু বেশি চিন্তা করতে হতো না মেঘ ছাড়া। কেন? কারণ হচ্ছে শহরের মধ্যে যে পরিমাণ আর্টিফিশিয়াল লাইট, এই আর্টিফিশিয়াল লাইটের কারণে দেখা যায় আমাদের যে তারাদের যে মিটিমিটি আলোটা, খুবই কম আলো কিন্তু তারাদের। এই কম আলো কিন্তু আমাদের চোখে তেমন একটা আসে না। বা আমরা ক্যামেরা দিয়ে বা দিন কত ভালোভাবে ধরতে পারি না। মেঘ না থাকলেও দেখা যায় কি আকাশটা কেমন একদম মানে কিছু একটা গ্লো করতেছে, লাইট গ্লো করতেছে।
এটাকে বলা হচ্ছে লাইট পলিউশন। শহরে বেশি কেন? কারণ শহরে হচ্ছে এই যে ভবনের লাইট গুলা, রোড লাইট গুলা, তারপর হচ্ছে দেখা যায় যত ইন্ডাস্ট্রি আছে সব জায়গায় আসলে লাইট, কিন্তু গ্রামে কিন্তু এত লাইট থাকে না। এগুলো হচ্ছে লাইট পলিউশন। তারপর হচ্ছে আমরা টার্গেট এলিভেশন পাই হচ্ছে স্টেলারিয়ান অ্যাপ। এই স্টেলারিয়ান অ্যাপ নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আজকে দেখবো। এরপর হচ্ছে ওয়েদার চেক করতে হবে অবশ্যই, বিশেষ করে এই রেনি সিজন গুলাতে, যে আজকে মেঘ থাকবে কি থাকবে না। ওয়েদার চেকের জন্য হচ্ছে খুবই ভালো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে উইন্ডি.কম। উইন্ডি.কম থেকে হচ্ছে এই মানে আজকের এই জায়গায় ক্লাউড থাকবে কিনা বা বৃষ্টি থাকবে কিনা সব হচ্ছে মোটামুটি ভালো একটা প্রেডিকশনে জানা যায়। তারপর হচ্ছে সেফটি, অবশ্যই আমি এমন কোনো জায়গায় যাব না, যেমন আমরা যারা অ্যাস্ট্রোফটোগ্রাফি করি আমাদের হচ্ছে কিছু কমিউনিটি আছে। তো আমরা দেখা যায় অনেকজন মিলে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে লাইট পলিউশন কম, সেখানে মাঝে মাঝে কি হচ্ছে আমরা এই ফটোগ্রাফি করার চেষ্টা করি। তো এখন এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যে যেখানে হচ্ছে আমি গেলাম আমার কিন্তু এই লাখ লাখ টাকার টেলিস্কোপ নিয়ে গেছি, যদি আমাদের টাকা ধরে হচ্ছে সব নিয়ে যায় তাহলে তো সমস্যা। সেফটির কথা মাথায় রাখতে হবে। তারপর চাঁদ কিন্তু আমরা অনেক পছন্দ করি, লাইক পূর্ণিমা হলে দেখা যায় মোটামুটি ফেসবুকে সবার স্টোরি ভরে যায় হচ্ছে চাঁদ দিয়ে। কিন্তু আমরা যদি অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে যাই চাঁদ কিন্তু আমাদের একটু ঝামেলা চলবে। কেন? কারণ হচ্ছে চাঁদের যে যখন পূর্ণিমা থাকে তখন কিন্তু চাঁদের অনেক বেশি আলো থাকে। তো এত বেশি আলো থাকার কারণে দেখা যায় কি ওই তারাদের যে ছোট বা অল্প আলো সেটা কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে না পাওয়ার কারণে দেখা যায় ওই পূর্ণিমার সময় শুধুমাত্র চাঁদটাই দেখা যায়, আশেপাশে কোনো তারা কিন্তু দেখা যায় না। তারপর হচ্ছে আমরা অ্যাস্ট্রোফটোগ্রাফি এখন যেহেতু এই রুমে অন্তত আমার মনে হয় না হচ্ছে তেমন কেউ বেশি জানে। তো এখন আমি যদি টাস্ক দিয়ে দিই যে আপনি কালকে হচ্ছে আমাকে একটা মিল্কি গ্যালাক্সির ছবি তুলে দিতাম, এটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে। কিন্তু ঢাকা থেকে কিন্তু আমরা অল্প কয়েকটা, কখনো যদি রাতের আকাশ দেখেন ঢাকাতেও প্রায় 3, 4, 5টা তারা হাতে গুনে গুনে কিন্তু দেখায়। তো এই 3, 4, 5টা তারা দিয়ে কিন্তু আমরা একটা কনস্টেলেশন করতে পারি, ওটা তারামণ্ডল হতে পারে। দেখা যায় কি যেমন যখন অরায়ন সিজন থেকে আমরা কিন্তু অরায়ন কনস্টেলেশনের অ্যাটলিস্ট অরায়ন বেল্টটা হচ্ছে ঢাকা থেকে দেখা যায়। তারপর হচ্ছে কিছু কিছু স্টার যেমন বেটেলজুস, তারপর হচ্ছে রিজেল, এগুলো মোটামুটি ঢাকা থেকে দেখা যায়। তো এরকম ছোটখাটো কনস্টেলেশন দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাস্ট্রোফটোগ্রাফি শুরু করতে পারি। এইটা হচ্ছে লাইট পলিউশনটা আসলে কি হয়, এটা একটা সিমুলেশনের মতো। যেমন লাইট পলিউশনকে বটল স্কেলও বলা হয়, এটাকে 1 থেকে 10 পর্যন্ত এই স্কেলটা করা হয়। তো দেখো এখানে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে, এটা নর্মালি 10 পর্যন্ত থাকে। তো এইখানে আমাদের যখন লাইট পলিউশন সবচেয়ে কম থাকে তখন দেখা যায় এটা একটা মিল্কি ওয়ের কোর। মিল্কি ওয়ে কিন্তু আমাদের গ্যালাক্সি, গ্যালাক্সি কোর হচ্ছে এটা। এইটা যখন লাইট পলিউশন 1 তখন কিন্তু সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে বেশি স্টার তখন কিন্তু দেখা যাচ্ছে। যতই লাইট পলিউশনটা বাড়তেছে ধীরে ধীরে, যেমন এখানে দেখা যাচ্ছে কি দুই একটা ঘর, মানে একদম এটা এইখানে তেমন কোনো মানুষ বসতি নাই। এদিকে দেখা যাচ্ছে গ্রাম সাইড, এগুলো হচ্ছে সাভার বা এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে যতই শহরে যাচ্ছে আমার কিন্তু মিডওয়াইফ রোগটা কিন্তু আর থাকতেছে। কেন? কারণ হচ্ছে শহরে কিন্তু লাইট পলিউশন অনেক বেশি। আর এই জন্য আমরা কিন্তু লাইট পলিউশন অ্যাওয়ারনেস নিয়ে হচ্ছে আমরা নবগ্রাম থেকে মাঝে মাঝে প্রোগ্রাম করে থাকি। যে এই যে রাজশাহী কেউ আছে এখানে, রাজশাহী বা রাজশাহী গেছি, রাজশাহী শহরের কিন্তু খুবই হাইট একটা জায়গা, সেটা হচ্ছে ওদের যে 13টা করে যে লাইট, এটা কি আসলে ভালো জিনিস? এটা খুবই খুবই খারাপ জিনিস। কারণ এই যে স্ট্রিট লাইট গুলা এগুলো থাকতে হবে হচ্ছে নিচের দিকে প্রজেক্ট করে, কিন্তু আমাদের দেশে কিন্তু এত কনসার্ন না। এরা কি করে, এরা হচ্ছে লাইট গুলোকে এমন ভাবে রাখে মনে হয় যেন পুরা চারদিকে স্ক্যাটার হয়েছে। এটা হওয়া যাবে না। ইভেন আমাদের বাসা বাড়ির যে লাইট গুলো যতটুকু দরকার ততটুকু, কিন্তু আমরা যেখানে সেখানে হচ্ছে লাইট ব্যবহার করতেছি, লাইট পলিউশন আসলে করতেছি। তো সেই শহরের মধ্যে এই জন্য প্রচুর পরিমাণে লাইট পলিউশন জাস্ট এই স্ট্রিট লাইট এগুলোর কারণে। ওকে, সো আমাদের অ্যাস্ট্রোফটোগ্রাফি করার শুরুর যে প্রথম যে ইকুইপমেন্টটা সেটা হচ্ছে অবশ্যই একটা মোবাইল লাগবে। শুধু মোবাইল হলে হবে না, আমি সবাইকে বলবো, অনুরোধ করবো যে সবাই একটু মোবাইলটা বের করেন এবং ক্যামেরা সেটিংসটা একটু বের করেন বা ক্যামেরাটা ওপেন করেন। মানে ক্যামেরার মধ্যে প্রো মোড, এই যে প্রো মোড থাকতে পারে, এক্সপার্ট মোড থাকতে পারে, বিভিন্ন মোবাইল থেকে একটু সবাই কাইন্ডলি বের করেন। ক্যামেরা আপনি পাবেন, এই পেয়ে গেছে, সবাই পাইছি। এই প্রো মোড দরকার হবে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোফটোগ্রাফি মোডে, কারণ আমাদের আকাশের ছবি তুলতে আকাশের তারাগুলো কিন্তু খুবই খুবই ফেড, অল্প আলো। এত অল্প আলো আসলে আমরা দেখা যায় ওই নর্মাল যে ছবি তুলি একটা ক্লিকে কিন্তু শাটার খুবই ফাস্ট, ক্লিক করছে সাথে সাথে শাটার হয়ে গেছে, এত ফাস্ট কিন্তু হবে না, তাই না? তো আমরা যখন হচ্ছে এই প্রো মোডে গেলে আমরা হচ্ছে আমাদের ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবো। ক্যামেরাটাকে কিভাবে কন্ট্রোল করবো? প্রো মোডের একটা অপশন দেখবেন হচ্ছে শাটার স্পিড লেখা আছে। আমি দেখি প্রো মোডটা পাইছি। এই shutter speed লেখা আছে।
আইএসও থাকবে, শাটার স্পিড থাকবে, তারপর হচ্ছে ফোকাস থাকবে। এই শাটার স্পিডটা হচ্ছে আমরা একটু বাড়ায় দিই। কেন বাড়াই দেবো? শাটার স্পিড জিনিসটা হচ্ছে আমার একটা ছবি তুলতে আমি কতক্ষণ সময় নিই। কে কে পারি নাই? কে প্রমোটটা বের করতে পারি নাই? সবাই পারছি? আচ্ছা, এখানে চারটা অপশন থাকে, শাটার স্পিড থাকে, আইএসও থাকে, ফোকাস থাকে, আর হচ্ছে ইভি নামক একটা অপশন থাকে। ইভি তেমন একটা কাজে লাগে না, ইভিটা দরকার নেই আমাদের। আমাদের মেইন কাজ থাকবে ফোকাস, আইএসও এবং শাটার স্পিড, এই তিনটা নিয়ে। সবাইকে তিনটা পাইছি? সবার ফোনে কি তিনটা আছে? তো প্রথমে হচ্ছে, আচ্ছা ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। এটা হচ্ছে আমরা প্রো মোড হচ্ছে আমরা পেয়ে গেছি। তারপর আমাদের একটা ট্রাইপড লাগে। ট্রাইপড কেন? কারণ আমি বলছি কি, আমরা যখন ছবিগুলো তুলবো আমরা প্রায় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড ধরে হচ্ছে ছবিটা তুলবো। 30 সেকেন্ড ধরে যখন একটা ছবি তুলবো, সেটা যদি শেক করে, যদি নড়াচড়া করে, তাহলে কিন্তু আমরা যে মানে একটা ক্রিস্টাল ক্লিয়ার বা একটা শার্প একটা অবজেক্ট বা ছবি কিন্তু তুলতে পারবো। এই জন্য আমাদের স্টেবল করে রাখার জন্য ট্রাইপড দরকার। তবে আমি যখন অ্যাস্ট্রোফটোগ্রাফি শুরু করছি, আমার কোনো ট্রাইপড টাইপড ছিল না। আমি হচ্ছে ছাদে যাই একটা ইটের মধ্যে হচ্ছে এভাবে হেলান দিয়ে শুরু করতাম, বা ফোনটাই হচ্ছে এভাবে উপর করে রাখতাম, এভাবে উপর করে রেখে জাস্ট মাথার উপরে যে স্কাইটা, জেনিথের যে অংশটা, সেই অংশটা ছবিটা তুলতাম। তো একদম যে শুরুতে ট্রাইপড লাগবে তা না, শুরু করার জন্য আসলে একটা ইটি যথেষ্ট বা একটা লাঠিও যথেষ্ট। হ্যাঁ। আর যখন হচ্ছে অনেক অ্যাডভান্স হয়ে যাবে, তখন হচ্ছে আসলে আমাদের ট্র্যাকার লাগে। ট্র্যাকার কেন? কারণ হচ্ছে এই যে বললাম আমি 30 সেকেন্ড ধরে একটা ছবি তুলব, 30 সেকেন্ডে কি পৃথিবী ঘুরবে না? ঘুরবে কিন্তু। আচ্ছা, এখন আমি তার যে অবস্থা দেখতেছি, 30 সেকেন্ডে কিন্তু সে একটু হলো নড়ে যাবে। সেটা হয়তো আমরা চোখে দেখবো না, কিন্তু যখন ফোনের ছবি তোলা হবে, তখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে যে সেখানে একটা ট্রেই হয়েছে। সেটা আমরা একটু সামনে দেখবো যে এই এক্সাম্পল বলে যে কিভাবে ট্রেনটা হয়। তখন এই ট্র্যাকারটার কাজ হচ্ছে পৃথিবী যে মোশনে ঘুরে, এই ট্র্যাকারটাও সেম মোশনে ক্যামেরাটাকে ঘুরাবে। এখানে মোটর আছে, স্টেপার মোটর আছে, কেউ যদি মোটর থাকেন জানবেন। তো এই ট্র্যাকারটা হচ্ছে সেম মোশনে ঘুরে, তখন দেখা যায় পৃথিবী ঘোরার ফলে যে একটা ট্রেন তৈরি হতো, বা তারা দেখা গেছে কি এখান থেকে এখান পর্যন্ত তারা একটা লেজের মতো তৈরি হতো, সেটা কিন্তু আর তৈরি হবে না। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক। ট্র্যাকার লাগে না, জাস্ট ওই একটা মোবাইল ফোন হলেই হয়, একটা ইট হলেই হয়। আর যদি আস্তে আস্তে এটা ডেভেলপ করতে চান, তাহলে হচ্ছে প্রাইভেট একটা পারচেজ করে নিলে বেটার। ওকে, তো আমরা এখন বিস্তারিত কথা বলবো যে আমাদের তিনটা মেজর যে অপশন গুলো আছে। প্রথম হচ্ছে ফোকাস। ফোকাস জিনিসটা তো সবাই বুঝি। ফোকাস হচ্ছে কি, আমি নরমালি যখন আমরা নরমাল ছবি তুলি, আমরা কি করি? ক্যামেরাতে ট্যাপ করি জাস্ট। কেন ট্যাপ করি? কারণ ওই জায়গায় ফোকাস করার জন্য। তো প্রোমোটটাতে হচ্ছে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট, আমি যা ইচ্ছা তাই করতে পারবো ক্যামেরা দিয়ে। আমি ফোকাসটা সামনে আমার এই কাছের এই বোতলের দিকেও দিতে পারবো, বা আমার দূরে হচ্ছে ওই দরজার দিকেও দিতে পারবো। তো আকাশের তারাগুলো কোথায়? কাছাকাছি, দূরে না অনেক। তার মানে আমার ফোকাস কি করা লাগবে? ম্যাক্সিমাম করা লাগবে। তবে কিছু কিছু ফোনে, যেমন হচ্ছে স্যামসাং এর বিভিন্ন ডিভাইসে, এটা ম্যাক্সিমাম না, 80% করলে হচ্ছে একদম পারফেক্ট ফোকাসে থাকে। Focus না, এখানে নেই। তবে প্রোমোটটা হচ্ছে আসলে একটু অ্যাডভান্স মোড, তো দেখা যায় খুবই এন্ট্রি লেভেলের ফোনগুলোতে অনেক সময় প্রোমোট নাও থাকতে পারে। বা দেখা যায় আমরা যে ক্রাইটেরিয়া গুলো দিই, লাইক আমার আইএসও লাগবে 1600 বা আইএসও 3200 লাগবে, বা শাটার স্পিডে আমার 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে। তো দেখা যায় এন্ট্রি লেভেলের মোবাইল গুলোতে এটা নাও থাকতে পারে। বিশেষ করে স্যামসাং এর এন্ট্রি লেভেলের ফোনগুলোতে এটা খুবই কম থাকে। ফোকাস দেখা গেছে আমার দুইটা অপশন থাকে, হয়তো ফোকাস আমি ঠিক মানে করতে পারতেছি না, ওই যে কন্ট্রোল করতে পারতেছি না। তো যাদের একটু আমি যদি টাকার রেঞ্জ বলি 15-20 হাজার টাকার ফোনে মোটামুটি সবগুলো অপশন ইজিলি অ্যাভেলেবল। ওকে, সো ফোকাসটা হচ্ছে কি, আমরা যখন 30-32 সেকেন্ডের অনেক সময় ধরে যখন রাতের একটা ছবি তুলবো, তখন কিন্তু অটো ফোকাস করতে পারে আমার এই ফোনের যে ক্যামেরা। তো যেহেতু তারাগুলো কি একদম ইনফিনিট, অনেক দূরে, এই জন্য আমরা ফোকাসটাকে, আমার যে একটা হুইল থাকবে, সবার ফোনে দেখবেন ফোকাসটার উপর ট্যাপ করে একটা হুইলের মতো আসে। সেখানে 1 থেকে 100 হতে পারে, বা 0.1 থেকে 1 হতে পারে। এক একটা ডিভাইসে, লাইক শাওমি, রিয়েলমি বা হচ্ছে স্যামসাং, এক একটা ডিভাইস হচ্ছে এক এক রকম সেটিংস থাকতে পারে। সেই হিসাবে আমরা ম্যাক্সিমাম হচ্ছে দিয়ে দিতাম। আর বললাম স্যামসাং এর কিছু ডিভাইসে এটা 80% দিতে পারে। কেন 80% দিতে হয় এটা এখন আমি কিভাবে বুঝবো? আমি হচ্ছে 80% দিয়ে একটা ছবি তুলবো, 100% দিয়ে একটা ছবি তুলবো। আমি নিজে দেখেই বুঝবো যে কোনটা আসলে ফোকাস হয়েছে, কোনটা আউট অফ ফোকাস হয়েছে। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। এই যে এই ছবিটাতে দেখা যায় কি, এখানে যে ঘরের যে লাইট গুলা, এগুলো অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে না? এখানে কেমন একটা ঘোলাটে ঘোলাটে লাগতেছে না? তার মানে হচ্ছে এটা আমার আসলে পারফেক্টলি ফোকাস হয়। আর ডান পাশে হচ্ছে কিন্তু পারফেক্টলি ফোকাস হয়েছে। এটার আরেকটা এক্সাম্পল আছে। এই যে এই ছবিটা আমি তুলছি, এখানে দেখা যায়
একটু লাইট এইখানে খেয়াল করে দেখা যাবে। আচ্ছা এটা কি কনস্টেলেশন কেউ কি বলতে পারবেন? এটা এটা কিন্তু অরেঞ্জ কনস্টেলেশন। এই যে অরেঞ্জ বেল্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাটেল জোস, এটা হচ্ছে অরেঞ্জ কনস্টেলেশন। এই জন্য দেখা যায় কি এগুলো অনেকটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট এইখানে অনেকটা বড় বড় হয়ে আছে। এই বড় বড় হয়ে আছে মানে কিন্তু এটা আউট অফ ফোকাস, এটা কিন্তু পারফেক্টলি ফোকাস হয় না। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আমার পারফেক্টলি ফোকাস হয়েছে কি না। তবে আমার কাছে মাঝে মাঝে ওই ডিফোকাস মানে ডিফোকাস যখন হয় তখন আসলে ওই স্টারগুলো একটু বড় হয়ে ফুটে আসে। তো সেটা হচ্ছে ওই যে থাকে না যে একজন আর্টিস্ট বা কি সে হচ্ছে নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক সময় যে হাত দিয়ে এমনি এমনি করে হচ্ছে কি আর্ট বানায় ফেলে। তো দেখা যায় কি মাঝে মাঝে এরকম সেটিংস উল্টো পাল্টে দিয়ে হচ্ছে কি মাঝে মাঝে অনেক সুন্দর ছবি হয় বা আমার ওটা ভালো লাগবে না এরকম। এই হচ্ছে ফোকাস। ফোকাস নিয়ে কি সবাই ক্লিয়ার? কার কি ফোকাস নিয়ে কোনো কোশ্চেন? ওকে, আমরা এখন দেখবো আইএসও। আইএসও জিনিসটা কি? ওই যে আমাদের প্রত্যেকবারে সেম কথাটা রিপিট হবে যে আমরা অনেক অন্ধকার আকাশ কি অনেক অন্ধকার অবস্থায় থাকি, এই অন্ধকারের ছবি তুলতেছি। ছবি তোলার জন্য এই আইএসওটা হচ্ছে আমরা কিছু ডিজিটাল লাইট দিব ক্যামেরা। লাইট সে এই ডিজিটাল লাইটটা যদি না দিই সে দেখা গেছে কি ওই খুব পারফেক্টলি হচ্ছে ই করতে পারবে না, স্টারকে হচ্ছে ডিটেক্ট করতে পারবে না বা অত বেশি তারা তুলতে পারবে না। তবে এটা হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস। সেন্সিটিভ কি? সেটা হচ্ছে কম দিলেও বেশি, কমও ঝামেলা, বেশি দিলেও ঝামেলা। আমার একটা কি বলে পারফেক্ট একটা পজিশনে থাকতে হবে। যেমন এইখানে আমি 4টা এক্সাম্পল দিচ্ছি যে আইস যখন 200 সেটা কি অনেক বেশি ডার্ক। এই যেমন এই জায়গাতে তারাগুলো এগুলো কিন্তু খুব একটা বেশি ভালোভাবে বুঝে যাচ্ছে বা মিল্কওয়ে কোর আমি এতটুকু বুঝতেছি, এগুলোতে আমার একটু বুঝে যাচ্ছে না। আইসো যখন 400 তখন দেখা যায় কি আমার মোটামুটি এই যে মিল্কওয়ে কোরটা পুরোপুরি আসছে, খুব ভালোভাবে কিন্তু ভিজিবল হয়েছে। 800 দেওয়ার পর কোরটা আরেকটু বেটার হয়েছে, বাট যখন আমি আইসো 1600 দিচ্ছি তখন কেমন যেন পুরোটা ওভার এক্সপোজ হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই বুঝবো। এখন ধরো হচ্ছে আমি ঢাকা থেকে ছবি তুলতেছি, ঢাকা থেকে ছবি তুললে কি আমি আইএসও বেশি দিব নাকি কম দিব? কেন কম দিব? এক্স্যাক্টলি, কারণ ঢাকাতে অলরেডি হচ্ছে কি অনেক বেশি লাইট। তো আমি যদি আইএসও বাড়াই দিই আরো বেশি লাইট দিই তাহলে তো হবে না। যখন আমি গ্রামে যাব তখন আমি আইএসওটা বাড়াবো। তো আইডিয়াল আইএসও হচ্ছে 1600 রাখলে এনাফ। তবে আমি যদি খুব বেশি ডার্ক এরিয়াতে যাই আমি চাইলে 1600 করতে 3200 করতে পারি। নরমালি মোবাইল গুলাতে আইএসও হচ্ছে 100 থেকে বা 50 থেকে 3200 পর্যন্ত থাকে, 6400 থাকতে পারে যদি ডিভাইস একটু হাই হিসেব হয়। এই হচ্ছে আমাদের আইএসও। আইএসও বেশি হলে কিন্তু নয়েজ বেড়ে যায়। এরপর হচ্ছে আমাদের শাটার স্পিড। এই শাটার স্পিড বলছি কি আমরা যখন ক্যামেরা থেকে ট্যাপ করি তখন কি হয়, ট্যাপ করার সাথে সাথে ছবিটা তুলে যায়। কিন্তু যখন হচ্ছে আমরা এই অ্যাস্ট্রোফটোগ্রাফি করব তখন কিন্তু আমরা ট্যাপ করলেই হবে না, তখন হচ্ছে আমাদের দীর্ঘ সময় জুড়ে কিন্তু লাইটটাকে কালেক্ট করতে হবে। তো এই যে শাটার স্পিড মানে হচ্ছে হাউ লং ক্যামেরা কালেক্টস দ্য লাইট। এখন এই জিনিসটাও হচ্ছে আমাদের ওই প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে যে আমাদের আসলে কতটুকু আমরা শাটার স্পিড দিই। তবে ওই যে আমি যদি এখন শহরে ধরো আমি এখন ঢাকায় আছি, ঢাকাতে আমি শাটার স্পিড কি বেশি দিব নাকি কম দিব? কেন কম দিব? হ্যাঁ, কারণ অলরেডি এখানে বেশি আলো আছে। শাটার স্পিড যদি বেশি দিই, শাটার স্পিড বেশি থাকা মানে সে তত সেকেন্ড ধরে লাইট গ্যাদার করতেছে। আমাদের চোখে আসলে এই ফাংশনটা নাই, থাকলে হয়তো বা আমরা অনেক কিছু করতে পারতাম। ক্যামেরার মধ্যে সেটা আছে যে সে আমি তাকে বললাম যে তুমি 5 সেকেন্ড ধরে হচ্ছে এখান থেকে যত লাইট আসতেছে তুমি কালেক্ট করো। যেমন আমি যদি এখানে আমার ফোন সেট করে 5 সেকেন্ড ধরে লাইট কালেক্ট করতে দিই এগুলো সব সাদা হয়ে গেছে। কেন? কারণ এখানে অলরেডি অনেক আলো আছে। বাট যখন আমি আকাশের দিকে তাক করবো সেখানে তো তেমন আলো নেই। তখন দেখা যাবে কি আমার 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড ধরে বা 30 সেকেন্ড ধরে হচ্ছে আমার এই ছবিটা তুলতে হবে। সেটাই হচ্ছে আসলে শাটার স্পিড। এখন এই শাটার স্পিড কত দিলে, শাটার স্পিড আবার যদি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু একটা ঝামেলা। ধর আমি শাটার স্পিড 60 সেকেন্ড দিলাম, কি ঝামেলা হতে পারে আমি যদি শুনতে বলছি। ধরলাম অনেক ডার্ক লোকেশন, এক্স্যাক্টলি পৃথিবী যখন পৃথিবী যেহেতু ঘুরতেছে 60 সেকেন্ড ধরে কি তারাটা এক জায়গায় থাকবে? থাকবে না কিন্তু। তো 60 সেকেন্ড আগের তারার যে অবস্থান 60 সেকেন্ড পরে যে তারার অবস্থান সেটা কি একটু ডিফারেন্স হবে। এই যে এইরকম একটা ট্রেন চলে আসবে, এটাকে বলা হয় স্টার ট্রেন হয়ে গেছে। ট্রেন মানে কি ওই যে স্টারটা তো একটা পিন পয়েন্ট, একটা বিন্দুর মতো, কিন্তু যেহেতু সে এইখান থেকে অল্প একটু সরছে 30 সেকেন্ড আর বেশি না বা 60 সেকেন্ড আর বেশি, ততক্ষণই কি একটা ট্রেন চলে আসছে। এটাই হচ্ছে আমার বেশি শাটার স্পিড দিতে ঝামেলা হবে। এখন আমি কিভাবে বুঝবো যে আমার মোবাইলের জন্য কত শাটার স্পিড দিতে হবে? এটা খুবই সুন্দর একটা ফর্মুলা আছে যেটাকে বলে 500 রুল। এটা হচ্ছে আহ সবাই তো মোবাইলের মডেলটা জানে তাই না? মোবাইলের মডেল জাস্ট ওই যে গুগলে সার্চ দিলেই হবে
বিশেষ করে জিএসএম অ্যারেনা যে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে মোবাইলের সব স্পেসিফিকেশন থাকে। সেখান থেকে নিচের যে মোবাইলের যে ক্যামেরা আছে, সেটা হচ্ছে যে ফোকাল লেন্থটা নিয়ে নিলেই হয়ে যাবে। এই 500 দিয়ে ফোকাল লেন্থটাকে যখন আমি ভাগ দিব, তখন হচ্ছে আমি যেটা বলতে আমার আসলে কত শাটার স্পিড দিতে হবে। যেমন আমার মোবাইলের ফোকাল লেন্থ সম্ভবত 25, তো 500 দিয়ে যদি আমি 25 কে ভাগ দেই, মেবি 20 সেকেন্ড আসে, তাই না? 500 দিয়ে যদি 25 কে ভাগ দিই, হ্যাঁ 20 সেকেন্ড আসে। অর্থাৎ 20 সেকেন্ড যদি আমি কোনো আহ, ছবি তুলি 20 সেকেন্ড ধরে, আমার কোনো ট্রেইল আসবে না। বাট 20 সেকেন্ডের বেশি নিলেই কি হয়ে যাবে, আমার এরকম ট্রেইল চলে আসবে, যেটা দেখতে কিন্তু খুব একটা ভালো হবে না। তবে 20, ঠিক আছে, তবে 20 থেকে 20 থেকে আমার যদি এই 500 জুড়ে যদি আমার শাটার স্পিড 20 আসে, আমি চাইলে হচ্ছে 22 করতে পারবো বা 18 করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু ওই বেশি, লাইক আমার 20 আছে, আমি এখন 32 করলাম বা আমি 35 করলাম, 40 করলাম, তখন যে আমাদের ঝামেলাটা হয়ে যাবে। কারণ এই হচ্ছে শাটার স্পিড কি সবাই ক্লিয়ার হয়েছে? আমাদের তিনটা সেটিং কিন্তু ক্লিয়ার: আইএসও, ফোকাস আর শাটার স্পিড। তিনটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, বা আমার আর রিপিট করা দরকার আছে তিনটা? এখন হচ্ছে আমরা কিছু ক্যাটাগরিজ দেখবো। এটা হচ্ছে প্রথমত স্টার ট্রেল। একটু আগে আমরা যেটা দেখছি, এটা কিন্তু অনেক ছোট ছিল না, ছোট একটা ট্রেল। এখন হচ্ছে আমি মানে অ্যাস্ট্রোফটোগ্রাফির একটা ক্যাটাগরি আছে যে আমি ইচ্ছা করে হচ্ছে ট্রেলটা করব। এটা আমার এই ট্রেলটা আমি সুন্দর দেখা যাচ্ছে না, এটা কেন হয়েছে? এইটা মানে কিন্তু যে আমরা প্রুফ করতেছি আর্টস, আমাদের যে পৃথিবীটা সেটা কিন্তু কি রোটেট করতেছে। এটা প্রায় হচ্ছে আহ 47টা ছবি 32 সেকেন্ড, অর্থাৎ আমার প্রায় 22-23 মিনিটের একটা ট্রেন। তো 22-23 মিনিটে দেখা যায় কি আমি যদি একটা স্টার পিক করি, যেমন এই যে এই স্টারটা কিন্তু 22 মিনিট, অর্থাৎ আমি 22 মিনিট ধরে এই ছবিটা আমি তুলছি। এটাই হচ্ছে স্টার ট্রেক খুবই মজার একটা জিনিস, আর তোলাও খুবই ইজি। আমাদের একটা স্টার ট্রেক তুলতে মাত্র ট্রাই করলাম, কারণ আমি 50-60টা ছবি বা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এক জায়গায় ছবি তুলতেছি। আমি অবশ্যই বারবার ট্যাপ করলে কি আমার হাতে একটা ভাইব্রেশন হবে না? এটার জন্য কি এটা একটু শেক হবে না? আর অ্যাস্ট্রোফটোগ্রাফির ক্ষেত্রে শেক জিনিসটা একটু বোঝা, তাহলে আমার ট্রাইপড লাগবে। আর এখন কন্টিনিউয়াস যে বললাম, আমি যদি ট্যাপ করতে যাই হাত দিয়ে, একটা শেক হবে। এই জন্য আমরা হচ্ছে কন্টিনিউয়াস একটা অ্যাপ পাওয়া যায়, যে অ্যাপটা হচ্ছে অটোমেটিক হচ্ছে শাটারটাকে প্রেস করে। সে অ্যাপটার নাম হচ্ছে ইন্টারভালোমিটার অ্যাপ। এটা নিয়ে আমরা একটু পরে আবার বিস্তারিত দেখবো। এবার হচ্ছে এই অনেকগুলো ছবি তুললাম, এখন এগুলো দিয়ে আমার কি করতে হবে, এরকম একটা ট্রেল বানাতে হবে। সেটার জন্য হচ্ছে আমাদের স্টার ট্রেলস নামক একটা অ্যাপ আছে, সবগুলো প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করলে এই তিনটে অ্যাপ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, এই ট্রেল করতে পারবো। আর ক্যামেরা সেটিংটা হচ্ছে নরমালি আইএসও থাকবে 1600। তারপর আমাদের শাটার স্পিড এইখানে, আচ্ছা এইখানে কি এখন আমি শাটার স্পিড বেশি রাখলে আমার কোনো সমস্যা? কারণ আমি চাইতেছি ট্রেস, তাহলে কি আমার শাটার স্পিড বেশি রাখলে কোনো সমস্যা হবে? হবে না। তবে আমি যদি এখন শহরে থাকি, আমার কিন্তু 32-এর ঝামেলা হচ্ছে। আমি যদি একটু গ্রামে থাকি, আমার 32-এ কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো হচ্ছে একটু বুঝতে হবে যে আমার আমার ফোনের জন্য, কারণ এগুলো এক একটা ফোনের জন্য এক এক রকম ভ্যারি করতে পারে। কারণ সবগুলো ফোনের মধ্যে কি ক্যামেরা সেন্সর আলাদা। ওর যদি ক্যামেরা সেন্সর দেখা গেছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আমার হচ্ছে 10 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, দেখা গেছে কি আমারটা হয়তো বা অত ভালো ছবি তুলতে পারবে, বা ওরটা দেখা গেছে অত ভালো ছবি তুলতে পারবে, ব্যাপারটা এরকম। তারপর ফোকাস তো অলওয়েজ ইনফিনিটি থাকবে। আর আমরা সময় 30 থেকে 50 মিনিট নিলে খুব ভালো ট্রেন তোলা যায়। তবে কেউ যদি 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেন তোলে, খুবই সুন্দর একটা ট্রেন হয়। আমাদের হচ্ছে আমি জানুয়ারি মাসে একটা এশিয়ান ইউনিভার্সিটি অফ ফর উমেনে একটা হচ্ছে ওয়ার্কশপ নিয়েছিলাম। সেখানে হচ্ছে এই সেম সেশনটা হচ্ছে আমি নিয়েছিলাম। সেখানে একজনে হচ্ছে কিছুদিন আগে, জাস্ট একদম মানে নতুন ছিল, আগে কখনো অ্যাস্ট্রোফটোগ্রাফি করে নাই, সে 2 ঘন্টা একটা ট্রেন তুলে হচ্ছে আমাকে পাঠাইছে। এত সুন্দর হয়েছে ছবিটা, মানে 2 ঘন্টায় আরো বড় ট্রেন হবে কিন্তু, তাই এটা আরো হয়েছে, আরো গোলাকার। এখন আমরা হচ্ছে কিভাবে তুলবো, এই যে স্টার ট্রেলের আরো কিছু উদাহরণ। এটা হচ্ছে 120টা ছবি ছিল, এখানে কিছু মিসিং আছে, অর্থাৎ ওই সময় হচ্ছে আমার ক্যামেরা কোনো কারণে নড়াচড়া করছে। আর এইটা হচ্ছে এখন, আচ্ছা একটা প্রশ্ন আসতে পারে না, লাইক এইটা এইভাবে হচ্ছে গোলাকার, বাট এইটা দেখা যায় কি দুই দিকে হচ্ছে কি হচ্ছে ট্রেনটা হচ্ছে, এটা কেন কেউ বলতে পারবে? এটা কিন্তু আমাদের ওই যে সোহান ভাই ক্লাস নিছিল না, ওটার সাথে পুরোপুরি রিলেটেড। এক্স্যাক্টলি, এইখানে মিডলে কিন্তু একটা স্টার দেখা যায়। আমি 20 সেকেন্ড ধরে এই স্টারটাকে মুভ করছে, 20 সেকেন্ড ধরে কিন্তু স্টারটা মুভ করে। এটাই হচ্ছে আসলে আমাদের নর্থ স্টার, যেটাকে আমরা বলি পোলারিস। পোলারিস কিন্তু পৃথিবীর সাপেক্ষে কি থাকে, স্থির থাকে। কয়েক বছর পরে এটা কি কোন স্টার হয়ে যাবে, ঠিক হয়েছে।
তো এইটা যখন আমরা হচ্ছে এই উত্তর দিকে তাক করে স্টার ট্রেনটা করব, এই পোলারিটিকে কেন্দ্র করে কিন্তু সবগুলো স্টার মুভ করে, সবগুলো স্টার হচ্ছে এভাবে ঘুরতে থাকে। তো এইটা হচ্ছে আমার পোলারিটিকে তাক করে করা, এই যে পোলারিটি কিন্তু খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট এইটা কিন্তু পোলারিটির দিকে না, এটা হচ্ছে দক্ষিণ আকাশ। দক্ষিণ আকাশে যদি স্টার ট্রেন ধরে তখন হচ্ছে এরকম। ইভেন আমার তো 360 ডিগ্রি ক্যামেরা নাই, গুগলে সার্চ দিলে এই স্টার ট্রেনের 360 ডিগ্রি হচ্ছে ভিউ পাওয়া যায়। তখন আসলে ক্লিয়ারলি বোঝা যাবে যে হচ্ছে কোন আকাশে যদি আমি স্টার ট্রেন করলে কিরকম আসে। ওকে, সো আমরা এখন হচ্ছে আমাদের প্রসেস গুলো দেখবো যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে স্টার ট্রেন করব। প্রথম হচ্ছে বললাম ইন্টারভ্যালোমিটার একটা প্লে স্টোর হচ্ছে পাওয়া যায়, প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তারপর এটা ইন্টারভ্যালোমিটার একটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে ওপেন ইন্টারভ্যালোমিটার এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। সেখানে এটা বেসিক্যালি হচ্ছে রেড একটা আইকন আসে না, এই আইকনটা আমি হচ্ছে এই ক্যামেরার শাটারের মধ্যে বসাবো। খুবই ইজি, খুবই ইজি। এটা যদি ভুলেও যাই জাস্ট ওই ইউটিউবে একবার সার্চ করলেই হবে যে হাউ টু ইউজ ইন্টারভ্যালোমিটার। এই ক্যামেরার শাটার যখন আমি বসাবো, ওকে করে দিলে এখানে আমি দিয়ে দিতে পারবো যে আমি 50টা ছবি তুলতেছি, আমি 100টা ছবি তুলতেছি, জাস্ট সেটিংটা দিয়ে দিলেই হবে, সে অটোমেটিক ছবিগুলো কি আমি 100টা ছবি তুললে সেই এরপর হচ্ছে আমি স্টার ট্রেল অ্যাপ দিয়ে কি করতে পারবো, সে 100টা ছবি আমরা মার্চ করে আমরা স্টার ট্রেল। তারপর হচ্ছে আমাদের স্টার ট্রেল, এই স্টার ট্রেল অ্যাপ ইনস্টল করবো, ইনস্টল করার পর একদম ভিতরে মানে কিছু কিছু জিনিস থাকে যে নিজে দেখলেই বোঝা যায় না আসলে কি করতে হবে। এখন হয়তো আমি স্লাইডে দেখাচ্ছি, এরকম প্রসেস আসলে স্লাইডে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, বাট ইন রিয়েল লাইফ না করলে হচ্ছে ওইভাবে বোঝা যাবে না। তো স্টার ট্রেল অ্যাপেও সেম এরকম ইন্টারফেস আসবে, এখানে পিক ইমেজ করে যে ছবিগুলো আমি তুলছি সবগুলো দিয়ে দিলে সে প্রসেসিং করা শুরু করবে। এই জন্য অলরেডি প্রসেসিং এর সময় কি আমার ট্রেল গুলো চলে আসছে, এরপরে আমার ফাইনাল ইমেজ চলে আসে। এটা হচ্ছে আমাদের স্টার ট্রেল ছিল। এখন হচ্ছে আমরা দেখবো মিটিওর শাওয়ার, যেটা হচ্ছে উল্কা বৃষ্টি। উল্কা বৃষ্টি কি কেউ কি নামটা শুনছি বা কখন দেখেছি? উল্কা বৃষ্টি হচ্ছে আহ উল্কা বৃষ্টি নিয়ে কি আমি বেশি এক্সপ্লেন করলে আসলে স্লাইডটা কোথায় যাবে? আরে বুঝতে পারবো, হ্যাঁ বুঝলি। খুব ফাস্ট বলা ছিল। হ্যাঁ ঠিক। আচ্ছা, তো উল্কা বৃষ্টি হচ্ছে বছরের, আমি আগে এই স্লাইডটা দেখ, এই যে এখানে হচ্ছে উল্কা বৃষ্টি একটা লিস্ট দেওয়া আছে সারা বছর জুড়ে, এগুলো হচ্ছে প্রত্যেক বছর এই উল্কা বৃষ্টিগুলো হয়। যেমন কোয়াড্রেন্টিড, লাইট, এটা অ্যাকুয়ারিট। তবে সবচেয়ে ফেমাস হচ্ছে জেমিনিট, বিকজ এই জেমিনিটটা হচ্ছে বাংলাদেশ থেকে খুব ভালোভাবে দেখা যায়। কেন খুব ভালোভাবে দেখা যায়? কারণ এই জেমিনিটের সময়টা যদি আমি একটু খেয়াল করি, ডিসেম্বর 13-14, অর্থাৎ তখন কিন্তু শীতকাল, আকাশে মেঘ থাকার কোনো চান্স নেই, একটু কুয়াশা যদি না থাকে খুব ভালোভাবে এই উল্কা বৃষ্টিটা দেখা যায়। দেন পাশে যে একটা ছবি দেওয়া, ছবি নিয়ে কথা বলবো, এখানে 3টা উল্কা দেখা যাচ্ছে, এইটা কিন্তু আমি নিজেই তুলছি। আর ওই দিন আমি হচ্ছে প্রায় 23টা উল্কা পর্যন্ত দেখছি আমার লাইফে, মানে সবচেয়ে বেশি উল্কা দেখা ওই দিকে দেখছি, এরপর আর কখনো এত বেশি উল্কা দেখি নাই। তারপর পার্সেন্টটাও হচ্ছে অনেক ভালো একটা উল্কা বৃষ্টি। কেন ভালো বলতেছি? কারণ এই উল্কা বৃষ্টির একটা রেট থাকে যেটাকে সবসময় ZHR বলা হয়। এই রেটটা মানে হচ্ছে এই যে নাম্বার অফ মিটিওর পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কতটা উল্কা পড়বে। দেখা যায় এই যে মিনিটের মধ্যে হচ্ছে প্রায় 75 না, এটা 150টা হিসেব করা হয়, প্লাস পার্সেন্টে হচ্ছে প্রায় 120টার মতো হিসেব করা হয়। এই দুইটা হচ্ছে উল্কা বৃষ্টিতে সবচেয়ে বেশি উল্কা পড়ে, বা এগুলো থেকে দেখা গেছে আমি একটা ছবি তুললে খুব ভালোভাবে তোলার চান্স থাকে। এই উল্কার ছবি তোলা হচ্ছে সেম, তবে উল্কার ছবি পেতে হলে হচ্ছে আমার পুরোটা লাগ। এখন আমি এই বরাবর আমার ক্যামেরাটা সেট করলাম, এই বরাবর একটা উল্কা গেলে তো আমি ধরতে পারবো, নাকি ধরতে পারবো না। তো এই জন্য হচ্ছে দেখা যায় কি ওই নিজের পাশে শুয়ে হচ্ছে উল্কা বৃষ্টি কোনটা দেখতে থাকবেন বা সেদিকে তাকায় থাকবেন, আর কোন অটোমেটিক ছবি তুলতে থাকবে। আমি একটা রাতে এই যে এইখানে এই এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই একটা পাঁচটা, পাঁচটা উল্কা দেখা যায়। এই পাঁচটা এখানে প্রায় 7-8টা উল্কা আছে, হয়তোবা ইমেজ কোয়ালিটি এখানে অনেক বাজে হয়ে দেখা যায় না। এই 5টা বা 7টা উল্কা পাইতে আমার প্রায় 914 কন্টিনিউয়াস, আমি 3-4 ঘন্টা ধরে হচ্ছে ওই আকাশের দিকে তাকাইছিলাম, আর এদিকে ফোন হচ্ছে কন্টিনিউয়াস ছবি। তো এখন কোন দিকে তাক করলে হচ্ছে উল্কার ছবি পাবো, সেটার হচ্ছে একটা ব্যাপার আছে। যেমন জেমিনি, এটা হচ্ছে জেমিনি মিটিওর শাওয়ারের সময় তোলা। তো জেমিনি মিটিওর শাওয়ার নরমালি হচ্ছে জেমিনি নামক একটা কনস্টেলেশন আছে, সেই কনস্টেলেশন বরাবর বা ওইটার আশপাশ থেকে হচ্ছে উল্কাগুলো পড়ে। এরকম প্রত্যেকটা, যেমন লাইডের যে এই উল্কা বৃষ্টি, সেটা হচ্ছে লাইডার নামক একটা কনস্টেলেশন আছে, সেই কনস্টেলেশনের আশপাশ দিয়ে হচ্ছে পড়ে। এগুলো সবগুলো ইনফরমেশন হচ্ছে যখন ওই উল্কা বৃষ্টিটা আসে তখন দেখা যাবে বিভিন্ন অ্যাস্ট্রোনমিক কমিউনিটি গুলোর মধ্যে এগুলা খুবই হাইতে থাকে, তখন ওই জাস্ট নিজে যদি একটু অবজারভেশন দেয় তখন হচ্ছে খুব ভালোভাবে দেখা যায়।
আর বাদ বাকি যত সেটিংস আছে পুরোটাই ওই যে স্টার ট্রেলের মতো অনুরূপ। তবে উল্কা বৃষ্টি দেখার সময় যদি আমি উল্কা কোনো না পাই, আমি কিন্তু সেই ছবিগুলো দিয়ে কিন্তু স্টার ট্রেল করে ফেলতে পারি, একসাথে দুই কাজ হয়ে গেছে। আর যদি ভাগ্য ভালো হয় আমি ডেন উল্কা পেয়ে যেতে পারি। Okay? এই যে এখানে আরো একটা ছবি আছে, এটা একটা ভিডিও শাওয়ার। এই ছবিটা আসলে ক্যামেরা দিয়ে তোলা, এটা হচ্ছে আমার এক জুনিয়রের তোলা। সে হচ্ছে খুবই ভালো, এটা পুরো একদম মানে অপ্রত্যাশিত ভাবে এই ছবিটা আসলে তোলা হয়েছিল। সে জাস্ট র্যান্ডম একটা ছবি দেখছে যে উল্কারা পড়তেছে, ইনস্ট্যান্ট সে ক্লিক করছে। মানে এত ভালো লাগে ছবি আমি সে মানে কখনো বুঝতে পারে। এই যে আমার এখানে একটা উল্কার ছবি আছে, এটা হচ্ছে উল্কা। এই উল্কা বুঝে যাবে কিভাবে? এই যে দুই পাশ কিন্তু কি একদম সরু, দুই পাশ সরু মানে কি, সে আসলে এতটুকু সময় সে বান হয়ে গেছে। বার্ন হয়ে যাওয়ার কারণে ইনস্ট্যান্ট পাবলিক শেষ হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমি ক্যামেরা থেকে ধরো এই গ্রুপটার সাথে কিন্তু অরাইন কনস্ট্রাকশন। এবার আমরা দেখবো কনস্টেলেশন। আমরা কনস্টেলেশনে কিভাবে ছবি কিভাবে তুলবো। কনস্টেলেশন কি চিনি? কনস্টেলেশন আগে চিনে আসি, আমরা এখন স্টেলারিয়াম একটু মুভ করি। কার কার ফোনে স্টেলারিয়াম আছে? কার কার ফোনে ডেটা আছে? কার ফোনে যদি ডেটা থাকে কাইন্ডলি সবাই স্টেলারিয়াম ইনস্টল করবেন। প্লে স্টোরে পাওয়া স্টেলারিয়াম মোবাইল। এই যে স্টেলারিয়াম এখানে স্পেলিং আছে। পরের দায়িত্ব হচ্ছে সার্ভে চলে যাওয়ার সময়। স্টেলারিয়াম চাইলে আমি আমার হচ্ছে লিঙ্ক করে দেখিয়ে দেবো। ভিডিও দেখাবো 5 মিনিট হবে, 10 মিনিট লাগবে, 7-8 মিনিট। ওকে দেখাবো। তাহলে মিল করে দেখাই দিই। এই লাস্টে সেশন মিলে কত কষ্ট। হ্যাঁ, এই গ্রুপ সবাই দেখান। দেখেছেন কারেন্ট ভিডিও হচ্ছে। আচ্ছা, কনস্টেলেশন আমি শর্টকাটে বলে দিই, মিস কেন দিব। কনস্টেলেশনটা হচ্ছে যে তারামণ্ডলের যে ছবিগুলো, আমি র্যান্ডম একটা আকাশের ছবি তুলব। এখন এখানে কি আছে, কোন তারা আছে আমি কিন্তু জানি না। তো এইটার জন্য হচ্ছে একটা অ্যাপ আছে, একটা ওয়েবসাইট আছে nova.astrometry.bit। এই অ্যাপে গিয়ে সেখানে হচ্ছে আমি ছবিটা যখন সাবমিট করব, ওরা অটোমেটিক্যালি আমাকে কনস্টেলেশন গুলো ড্র করে দিবে। এটা কিন্তু জেমিনি কনস্টেলেশন। জেমিনি সম্ভবত তুই ভাই নাকি? হ্যাঁ, কিছুটা টেকনোলজিটা আমি পরে বলছি। আচ্ছা, এরপর হচ্ছে এটা একটা ওয়ারেন্ট কনস্টেলেশন। এই কনস্টেলেশন কিন্তু খুবই ইজিলি হচ্ছে ড্র করে দেয়। এই এই ওয়েবসাইটে যখন হচ্ছে আমি এটা হচ্ছে আমরা কনস্টেলেশনের ছবি তুলতে পারবো। এখানে আর কিছু এরপর ডিপ স্কাই। ডিপ স্কাই মানে হচ্ছে আমাদের যে গ্যালাক্সি গুলা বা ক্লাস্টার গুলা আছে সেগুলোর ছবিও কিন্তু চাইলে হচ্ছে তোলা যায়। এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ছবি। এটা আমি মোবাইল ফোন দিয়ে বুঝতে এটা হচ্ছে বুঝতে হবে যে কোথায় অ্যান্ড্রোমিডা আছে। এই আকাশে কোথায় কি আছে সেটার লোকেশন দেখানোর জন্যই আসলে এই স্টেলারিয়াম ম্যাপটা দরকার হয়। আমি যখন শুরুর দিকে আমি যখন হচ্ছে শুরু থেকে অ্যাস্ট্রোফটোগ্রাফি শুরু করি, আমি কিন্তু অনেক অনেক সময় দিতাম এই স্টেলারিয়ামে। আমি খুব ঘেটে ঘুরে দেখতাম যে কোথায় আসলে কি আছে। ইভেন আমি যখন নবদিগন্তে 2021 সালে জয়েন করছিলাম, আমাকে স্যার কোশ্চেন করছিল যে আকাশের উজ্জ্বলতম তারা কোনটা। স্যার সিরিয়াস, এবার সিরিয়াস কি এখন দেখা যাবে কিনা? আমি খুবই কনফিডেন্ট যে বলছিলাম জি স্যার দেখা যাবে। স্যার বলছেন না, আমি তো তোমার কথা বিশ্বাস করি না। পরে আমাদের হচ্ছে আগে যে কি বলে আমাদের আগের আরেকজন হচ্ছে ডেপুটি নব ছিল, সে বলছিল যে হ্যাঁ স্যার, ও চেক করছে, চেক করে বলছে যে জি স্যার এখন হচ্ছে দেখা যায়। তো আমি তখন হচ্ছে প্রচুর পরিমাণে স্টেলারিয়ামে ঘুরতাম। তখন দেখা গেছে কি আমার ওই আইডিয়া হয়ে যেত যে আকাশের এখন কোথায় আসলে কি আছে। তো সাজেশন থাকবে যে হচ্ছে যদি ইন্টারেস্ট লাগে তাহলে হচ্ছে স্টেলারিয়াম ম্যাপটা ঘুরে দেখতে পারেন, বা ডেইলি একবার দুইবার দেখলেই হয় যে আসলে কোথায় কি আছে। গ্রামে গেলে কি বলে যখন আকাশে তারা দেখা যায় আমি কিন্তু চিনতেছি না যে আকাশে তারা কি। স্টেলারিয়াম ম্যাপের মধ্যে হচ্ছে কি বলে ওই কম্পাস আছে, কম্পাস যখন আমি উপরের দিকে তাক করবো তখন হচ্ছে অটোমেটিক্যালি সে হচ্ছে সেখানে চলে যাবে। যে দেখা যাচ্ছে এই তারাটা আসলে এই তারাটা এটা একটা ভিনাস, এটা একটা উপগ্রহ, এটা একটা গ্রহ, বা এটা হচ্ছে জুপিটার, এটা হচ্ছে মার্স, বা এটা হচ্ছে প্যাটার্ন জুস। মানে যেটা সেটা হচ্ছে পুরো স্কয়ার ম্যাপটা দেখাবে।
এই যে এখানে হচ্ছে N31 যেটাকে হচ্ছে অ্যান্ড্রয়েডের গ্যালাক্সি বলা হয়, এখানে একটা ট্রায়াঙ্গুলার গ্যালাক্সি আছে, ভালোভাবে বোঝা যায় না, স্লাইডটাতে বোঝা যায়। এই আমরা চলে আসছি মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে ছবিও হচ্ছে মোবাইল দিয়ে তোলা possible, খুবই ভালোভাবে তোলা পসিবল। এগুলো সব হচ্ছে আমার মোবাইল দিয়েই তোলা। এইটাতে যেমন সেটিং গুলো জাস্ট মাথায় রাখলে হয়। জি ক্যাম তো, জি ক্যামেরার নাম কি কেউ শুনছি? গুগল ক্যামেরা। মোবাইলের, আমাদের মোবাইলের ক্যামেরায় কিন্তু কিছু কিছু মানে পুরোপুরি আমরা 100% আউটপুট পাই না। তো জি ক্যামের মধ্যে কিন্তু কিছু কিছু ব্যারিয়ার থাকে যেগুলো হচ্ছে আমরা ইজিলি রিমুভ করতে পারি। যেমন আমি 4 মিনিট ধরে একটা ছবি তুলতে পারি, কিন্তু আমি মোবাইলে কিন্তু সেটা পারি না। 4 মিনিট ধরে যে এখন বলতে পারেন যে 4 মিনিট ধরে তো আকাশ মুভ করতেছে, সে আসলে 4 মিনিট ধরে একটা ছবি তোলে না। যে 4 মিনিট ধরে অনেকগুলো ছবি তোলে, সেগুলো হচ্ছে স্ট্যাক অটোমেটিক, মানে 4 মিনিটের ভিতরে স্ট্যাক করে আমাকে আউটপুট দিয়ে দেয়। তখন দেখা যায় কি আমি খুবই ব্রাইট, খুবই ডিটেইল একটা কিছু পাই। এটা হচ্ছে মিল্কি ওয়ে করার জন্য আমি এটা ঠিক আমি অ্যাস্ট্রোফটোগ্রাফি মোডে করছি। এটা কিন্তু আবার আমি নরমাল ক্যামেরা অ্যাপ দিয়ে করছি। এখানে আমার শাটার স্পিড ছিল 28 সেকেন্ড, আইএসও ছিল 3200। তারপর হচ্ছে ফোকাস তো অলওয়েজ ইনফিনিটে থাকবে, যেহেতু ফোকাসটা মেনশন করি নাই। আর এইটাতে দেখা যায় কি বটল স্কেল ছিল মাত্র 2, খুবই খুবই কম লাইট পলিউশন তখন হচ্ছে ছিল। আর কিছু উদাহরণ আছে, এই যে এই এই এখন মিল্কি ওয়ে কখন কোথায় থাকবে সেটা কি আমার বুঝতে হবে না, সেটা বোঝার জন্য হচ্ছে আমাদের স্টেলারিয়াম ম্যাপ আছে। এই স্টেলারিয়াম ম্যাপে আমি যদি দেখি টাইমলাইনটা এপ্রিল মাসে যদি আমি খেয়াল করি, তখন দেখা যায় রাতের 1টা বাজে মিল্কি ওয়েটা রাইজ হচ্ছে। আর যখন আমরা একদম ভোরের দিকে মিল্কি ওয়েটা পুরোপুরি রাইজ হয় না। কিন্তু আমি যখন হচ্ছে জুনের দিকে খেয়াল করবো, জুনের দিকে দেখা যায় 2 মাস পরে জুনের দিকে দেখা যায় যে আমরা প্রায় সন্ধ্যা 7টার দিকে মিল্কি ওয়ে রাইজ দেখতে পাচ্ছি। আগে দেখছিলাম ভোর রাতে রাইজ হচ্ছে, কিন্তু 2 মাস পরে সেটা কি হয়ে গেছে, সন্ধ্যা 7টায় রাইজ হচ্ছে। আর একদম যখন আমি ভোর রাত দেখতেছি তখন একদম মাথার খুব বড়, অর্থাৎ আমার জিনিস হচ্ছে কি থাকতেছে, মিল্কি ওয়েটা থাকছে। এই সময়টাকে আসলে বলা হয় মিল্কি ওয়ে সিজন। এখন কিন্তু মিল্কি ওয়ে সিজন অলরেডি শুরু হয়ে গেছে। যদি মিল্কি ওয়ে সিজনে আমাদের দুর্ভাগ্য হচ্ছে তখন বর্ষাকাল থাকে, তবে যেদিন হচ্ছে মেঘ থাকে না সেদিন কিন্তু খুব সহজে হচ্ছে এই মিল্কি ওয়ে টার্গেট করা যায়। এরপর আরেকটা টাইম যদি আমি সেপ্টেম্বরের আকাশ দেখি, সেপ্টেম্বরে আমি সন্ধ্যার দিকে এই যে 20টা 50 এই সন্ধ্যার দিকে কিন্তু আমি মিল্কি ওয়েটাকে একদম মাঝামাঝি অবস্থানে দেখতেছি। কিন্তু যখন হচ্ছে আর এটা কোন আকাশ, এটা কিন্তু একদম সাউথ অর্থাৎ দক্ষিণ আকাশ। যখন হচ্ছে আমি এই যে রাত প্রায় 12টার দিকে দেখবো, 12টার দিকে সে একটু ডুবে যাচ্ছে। আর আরো 2 মাস পরে অর্থাৎ জানুয়ারিতে দেখবো কি, জানুয়ারি হচ্ছে এই যে এটা সম্ভবত হ্যাঁ জানুয়ারি মাসে দেখা যায় কি সন্ধ্যা কিংবা ভোর রাত কোনো আকাশে কিন্তু আমি মিল্কি ওয়ে দেখতেছি। অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে কিন্তু মিল্কি ওয়ে আকাশে থাকে। তো মিল্কি ওয়ে সিজনটা শুরু হয় এপ্রিল মাসের দিকে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই কয়েক মাস পর্যন্ত মিল্কি ওয়েটা খুব ভালোভাবে দেখা যায়। আর এই কয়েক মাসের ভিতরে হচ্ছে মিল্কি ওয়েটা খুব ভালোভাবে ছবি তোলা হয়। এখানে আর কিছু উদাহরণ আছে, এই যে এগুলো সব হচ্ছে এই কিছু কিছু জিকে ম্যাচ বলা, কিছু কিছু হচ্ছে এই যে চ্যানেল 32 ছিল, আইএসও 32, তারপর বটেক্স ছিল। এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন সময়ে হচ্ছে নির্ভয়ে খুবই স্টক ক্যাম বলতে বুঝেছি। স্টক ক্যামেরা হচ্ছে মোবাইলের সাথে যে ক্যামেরাটা থাকে সেটা। আর কিছু কিছু এক্সট্রা ক্যামেরা থাকে, আমরা যে জি ক্যাম দিয়ে হচ্ছে এই ছবিটা তোলা হয়েছে। এই যে আর কিছু তোলা, এই যে এটা হচ্ছে অ্যাস্ট্রো ক্যাম, এটা একটা অ্যাপ্লিকেশন। মানে আমি ওই বিভিন্ন ক্যামেরা থার্ড পার্টি যে ক্যামেরাগুলো থাকে সেগুলো দিয়ে আর কি টেস্ট করে দেখি যে আসলে কেমন। তখন দেখা যায় কিছু কিছু অ্যাপ্লিকেশন খুব ভালো রেজাল্ট দিতে পারে। এত এখন এত করা লাগবে না, মানে যখন জিনিসগুলা নিজে ভালোভাবে পেয়ে যাবো তখন বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে ট্রাই করা হবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট আমি যেদিন মিল্কি ওয়ে গ্যালাক্সি ছবি তুলছি, এটা ছিল সেদিনকার ছবি। সেদিন আমি এত বেশি খুশি, মানে পুরো আনএক্সপেক্টেড ভাবে হয়ে গেছিল পুরো জিনিসটা। তখন হচ্ছে এরা সবাই আমার কাজিন, এদেরকে ডেকে এনে মানে নিজের মাথায় হুট করে আইডিয়াটা আসছে যে আমরা যদি নিচে নিচে দাঁড়াই আর যদি মিল্কি ওয়ে কোডটাকে মাঝখানে রাখি, যদি এভাবে দাঁড়ায় ছবি তুলি তাহলে কেমন আসে। খুবই ভালো একটা রেজাল্ট, মানে 32 সেকেন্ডে যে 32 সেকেন্ড সবাই হচ্ছে এভাবে স্টিল হয়ে দাঁড়ায়। এই যে আমি এবার এমনি করে হচ্ছে ছবি তুলছিলাম, এই যে 32 সেকেন্ড আমার হাত শেক হয়েছিল। আর এরপর যখন একটু ভালো করে শিখছি তখন বলছে আমি ছবি করতে পারছি। এটা বেসিক্যালি হচ্ছে দুইটা ছবি। এই ব্যাকগ্রাউন্ডে আমরা জাস্ট মিল্কি ওয়েটা বসাইছি, কারণ তখন যখন আমি এই ছবিটা তুলছি তখন আসলে মিল্কি ওয়ে ছিল না। তো আমি জাস্ট স্কাইটা রিপ্লেস করছি। এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোফটোগ্রাফির একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে বলা ব্লেন্ডেড অ্যাস্ট্রোফটোগ্রাফি। মানে যখন আমি ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দুটো যেটাকে মার্চ করব সেটা হচ্ছে আমার ব্লেন্ডেড অ্যাস্ট্রোফটোগ্রাফি। সেটা সিঙ্গেল ফ্রেমে না, এখানে দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমাদের মিল্কি ওয়ে শেষ। এছাড়াও বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হয়, যেমন হচ্ছে আমাদের এখানে মিটিওর শাওয়ার হতে পারে, বা ফুল মুন, নিউ মুন, বা যে লুনার এক্লিপস গুলা হয় বা সোলার এক্লিপস গুলা হয়, এগুলো কিন্তু আমরা খুব সহজ হচ্ছে প্রো মোড ব্যবহার করে মোবাইল ফোন দিয়ে তুলতে পারি।
এই স্টার ওয়াক নামক একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে এরকম অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টস গুলো নিয়ে খুব ভালোভাবে হচ্ছে জানা যায়। আর এই অ্যাপগুলো হচ্ছে আমি নরমালি ব্যবহার করি। লাইট পলিউশন ম্যাপ হচ্ছে আমি দেখি আমার এরিয়াতে লাইট পলিউশন কত আছে। স্টেলারিয়াম দিয়ে দেখি যে আমি টার্গেট করি যে আসলে কোন অবজেক্টে আমি ছবি তুলবো। ইন্টারভালোমিটার দিয়ে আমি কন্টিনিউয়াস ছবি তুলি। স্টার ট্রেল অ্যাপ দিয়ে আমি স্টার ট্রেল বানাই। আর টাইম ল্যাপটা হচ্ছে এই যে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে আকাশে একটা ছবি তুলছি, এখন কিন্তু আমি চাইলে এটা কি করতে পারি, টাইম ল্যাপস ভিডিও করতে পারি। আমরা মাঝে মাঝে দেখি না যে হচ্ছে রাস্তার টাইম ল্যাপস ভিডিও অনেক ফাস্ট হচ্ছে কি সবকিছু মুভ করে যায়, আকাশের এরকম হচ্ছে টাইম ল্যাপস ভিডিও করা যায়। এটা হচ্ছে টাইম ল্যাপস অ্যাপ্লিকেশন মাধ্যমে করা যায়। এইগুলো হচ্ছে নরমালি ব্যবহার করি, আপনারা ব্যবহার করতে পারেন। এই হলো হচ্ছে আজকের সেশন, অ্যাস্ট্রোফটোগ্রাফি সেশন। হচ্ছে হাততালি প্যাশনেটলি কাজটা করে, ঠিক আছে তো একদিনে আসলে অ্যাস্ট্রোফটোগ্রাফি শিখে যাবেন বা এই সেশনে যে পুরো সবকিছু হয়ে যাবে এরকম না। আজকে যদি অ্যাটলিস্ট ইন্টারেস্টটা জাগে, এই যে গ্রাম এই ঈদের ছুটি হবে, গ্রামে গিয়ে নিজে নিজে ট্রাই করবেন, বা নিজের ভালো ফোন না থাকলে হচ্ছে নিজের বাবা মা বা আত্মীয় স্বজন বা কাজিন বা ফ্রেন্ডের ভালো ফোন থাকলে ফোন দিয়ে ট্রাই করতে পারেন, যে একটা ছবি তুলতে পারেন। না, আর ছবি তুলে দেখতে পারবো। হ্যাঁ, যেটা আমরা আমার সাথে শেয়ার করব। আর আমাদের আমাদের কিন্তু হচ্ছে একটা পেজ আছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, আমাদের একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোনমি স্কুল। সবাই ওই দুইটার সাথে কানেক্ট করে দিতে পারেন। অ্যাস্ট্রোনমি স্কুলে হচ্ছে এই যে ফিডব্যাক গুলা বা এই যে ছবি তুলে সেগুলো শেয়ার করতে পারেন। আর হচ্ছে যেগুলো ফিডব্যাক, যে লাইক আমি 3 দিন হচ্ছে এই ওয়ার্কশপটা করেছি, আমার কাছে মানে ফিডব্যাক ভালো হতে পারে, খারাপ হতে পারে, সাজেশন হতে পারে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার। আর আমরা নক বিডি হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম, যেটা মানে ইভেন্ট আব্দুল জব্বার অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ। এছাড়া হচ্ছে মেয়েদের জন্য ডেডিকেটেড আমাদের দীঘা ওয়ার্কশপ হয়। তারপর হচ্ছে আমাদের এই বাচ্চাদের জন্য হচ্ছে আমাদের মহাকাশ খেলাঘর নামক ওয়ার্কশপ হয়, আর আব্দুল জব্বার বছর হয়। আশা করি এবছর 3 দিনে আপনাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। দেখা যায় আমাদের এমন এমন হচ্ছে participant থাকে, তোমাকে টাস্ক কন্টিনিউয়াস হচ্ছে দেখা যায় 2-3 বছর হচ্ছে টানা আসে। তো আশা করি হচ্ছে সামনের বছর আপনাদের দেখতে পাবো। আর আমি এবছরই আমার শেষ অ্যাজ এ ভলান্টিয়ার, কারণ আমার গ্রাজুয়েশন হয়ে যাবে এই বছরই। তো আশা করি সবার ভালো লেগেছে, সবাইকে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো আহ, ছাদে অবজারভেশন শুরু হয়ে গেছে অলরেডি। তো ছাদটা অনেক ছোট, আর 15 তলা তো বুঝতে পারছো, কিনারে যাওয়া যাবে না, 15 থেকে করে গেলে আশা করি তো তোমরা 5 জন 5 জন করে যাবে, হ্যাঁ, এখান থেকে 5 জন করে যাও। আর হলো জহিরও যাবে, জহির মূলত ওখানে হলো ইয়ে দেবে। আর আচ্ছা, বাকি কজন এখানে থাকো, 5 জন আমরা যাও আর হচ্ছে বাকি কজন এখানে যাওয়ার থাকো। আগে একটু বসি আর কি, আমাদের হচ্ছে ডেপুটি নক আমাদের সাথে আর connect হয়েছে, হ্যাঁ, হচ্ছে একটা 2 মিনিট আমরা একটা একটু মেসেজ দিবে আপনাদের। 2 মিনিট একটু কথা বলি ডেপুটি নকের সাথে, সে আমাদেরকে একটা হচ্ছে ছোট্ট করে একটা মেসেজ আহ দেবে। ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ভাইয়া, দাঁড়ান আমি আপনাকে স্ক্রিনে দিই। ভাইয়ার স্ক্রিনটা কোথায়? কিন্তু স্ক্রিনে তো আসতেছে না ভাইয়া, ঠিক আছে বুঝতে। শেয়ারে ক্লিক করো, দেখি তারপরে। শাফায়েত, আমরা হচ্ছে তোমাকে শুনতে পাচ্ছি, তুমি তোমার হচ্ছে ইয়েটা বলতে পারো। আচ্ছা আচ্ছা, শিওর ভাই। আপনি চাইলে পিন করে দিতে পারেন, দেন মেবি হ্যাঁ, প্রিন্ট করছি। আসতেছে। স্ক্রিন শেয়ারিং অফ করলে আসে। আচ্ছা হ্যাঁ, যে কোনো একজনকে চাইলে পিন করা যায়, তখন ওটা হাইলাইটেড হয় আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি শাফায়েত রহমান, আইইউওএ এর পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি এই বছরের এপ্রিল থেকে। সো আমার আসলে প্রথম দিনই জয়েন করার ইচ্ছা ছিল, ফর সাম টেকনিক্যাল এরর্স আমি প্রথম দিন জয়েন করতে পারি নাই। তারপরও মানে ওয়ার্কশপের একেবারে শেষের দিনে শেষের মুহূর্তে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি, এটা অনেক বড় একটা সৌভাগ্য আমার জন্য। সো এইবারে আমি আসলে প্রতিটা আব্দুল জব্বারে জয়েন করি, বাংলাদেশের যেখানেই হোক না কেন। আমরা এই ফ্ল্যাগশিপ ওয়ার্কশপটা চিটাগাঙে, ঢাকায়, রাজশাহীতে বিভিন্ন রিজিয়নে করি। কিন্তু এবারে একাডেমিক কিছু রেসপন্সিবিলিটির কারণে জয়েন করতে পারি নাই আপনাদের সাথে সশরীরে, এই আক্ষেপটা থেকে যাবে। তবে যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি আপনারা কি করছেন, আপনাদের যে উচ্ছ্বাস,
হ্যাঁ, আপনারা যে মানে প্যাশন ফিল করছেন অ্যাস্ট্রোনমি সম্পর্কে, এটা এটা আমার খুবই ভালো লেগেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এই 3 দিনের যাত্রা শেষে অবশ্যই আব্দুল জব্বার স্যারকে একটু স্মরণ করতে হয়, কারণ উনি এই স্বপ্নটা দেখেছিলেন যে বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। আর এটা, এই ওয়ার্কশপটা হচ্ছে ওনার স্বপ্নটাকেই নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা। তো আজকের দিনটা আসলে অনেক এক্সপেন্সিভ ছিল, রাইট? আপনারা একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে শুরু করে, হ্যাঁ, এলিয়েন সম্পর্কিত আলাপ আলোচনা করেছেন, নিশ্চয়ই কুইজ হয়েছে, কুইজের পুরস্কার পেয়েছেন, সবকিছু একদম মানে মহাবিশ্ব যেরকম বৈচিত্র্যময় সেরকম ছিল। স্কাই অবজারভেশন যদিও এখনো হয় নাই, আবহাওয়া কিরকম আমি জানি না ঢাকায়। হোপফুলি এভরিথিং অ্যালাইন্স। তো যারা মাঠে আছেন আকাশের দিকে তাকিয়ে, আপনারা মানে আপনারা কিছুক্ষণ পরেই স্কাই অবজারভেশন সেশনের মাধ্যমে হয়তো কোনো একটা নক্ষত্র, কোনো একটা মুহূর্ত আপনাদের চোখে পড়বে, এটা আপনাদের অনেক দিন মনে থাকবে। আর আইইউর সম্পর্কে, মিশন সম্পর্কে কিছু কথা বলতে হয়, যেহেতু আমি আইইউ কে রিপ্রেজেন্ট করছি। সো আইইউর যে গ্লোবাল মিশন সেটা হচ্ছে, আমরা চাই মানুষ আকাশের দিকে তাকাক, প্রশ্ন করুক, কল্পনা করুক, আর স্বপ্ন দেখুক। তো আপনাদেরকে আমরা আশা করি যে আপনারা এই যাত্রার সঙ্গী হয়ে উঠতে পেরেছেন। যদি কিছুটা হলেও আপনাদের মনে কৌতূহল আমরা ছড়িয়ে দিতে পারি, সেটাই হবে আমাদের সাফল্য। তো সবশেষ সবার প্রতি রইল শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আবার দেখা হবে হয়তো কোনো একটা পরবর্তী ওয়ার্কশপে, কোনো একটা প্রোগ্রামে, হয়তো সশরীরে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য পরিষ্কার আকাশ এবং একটা চমৎকার স্কাই অবজারভেশন সেশন কামনা করছি। শুভরাত্রি। থ্যাংক ইউ এভরিওয়ান।